নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সুইচ বোর্ডে আপনারা কখনো জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? এতে আপনাদের ইলেকট্রিক খরচাটা অনেকটাই কম হবে। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে মোমবাতি আমরা ব্যবহার করি, দেখা যায় মোমগুলো যখন ভেঙে যায়, ছোট হয়ে যায়, জ্বালানো যায় না, এরকম পরিস্থিতির মধ্যে সেই মোমগুলোকে কী করি, আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। যদি আপনাদের বাড়িতে এরকম মোম থেকে থাকে যে ভেঙে গেছে বা একদম ছোট টুকরো হয়ে গেছে, সেগুলোকে না ফেলবেন না। এখানে আমি একটি গোল হাতা নিয়ে নিয়েছি। গোল হাতার মধ্যে সেই মোমগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব, এই হাতাটাকে গ্যাসের ওপর কয়েক সেকেন্ডের জন্য একটু রাখবো। অনেক সময় দরকার নেই, কয়েক সেকেন্ড রাখলেই হবে। তাহলেই দেখবেন যে মোম একেবারে গলে গেছে। এখানে আমি একটি পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি। পুরনো প্রদীপ বা স্টিলের ছোট্ট বাটিও ব্যবহার করতে পারেন। তার মধ্যে লিকুইড মোমটাকে ঢেলে নিলাম। এখানে আমি আগে থেকেই তুলো দিয়ে একটু সলতে পাকিয়ে রেখেছিলাম। সেই সলতেটা যাতে ঠিক মাঝখানটায় থাকে, এর জন্য আমি একটি দেশলাই কাঠি এখানে এইভাবে রাখছি। আর কিছু সময়ের জন্য আমি এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম। এতে দেখুন আমার যে মোমটা একেবারে জমাট বেঁধে গেছে। এই ধরনের যে ছোট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া মোম দিয়েই আপনারা গলিয়ে প্রদীপ মোম বানিয়ে নিতে পারেন। এটা পুজোর কাজেও ব্যবহার করতে পারেন। অনেক দিন ইউজ করবেন, নষ্ট হবে না। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হয় নানা রকম রেসিপিতে নারকেলের ব্যবহার করি, তা নারকেল কোড়ানোর মেশিন থাকে না, তখনই সমস্যা হয়। কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের সাহায্যে নারকেলটাকে যদি এইভাবে আপনারা ঘষতে থাকেন, দেখবেন খুব সহজেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন, কোনো রকম কোড়ানি ছাড়াই। আর এইভাবে আপনারা যে কোনো রেসিপিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন, সংসারের খরচাটাও আমরা কমবে। যখন মাছ কিংবা মাংস ধুই, আমাদের হাত থেকে ভীষণ আষ্টে গন্ধ বের হতে থাকে। আর এই আষ্টে গন্ধ দূর করার জন্য সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। চা কম বেশি প্রত্যেকের বাড়িতেই খেয়ে থাকি। চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে মাছ মাংস ধোয়ার পর এইভাবে হাতটা যদি চা পাতা দিয়ে ধুয়ে নেন, দেখবেন আষ্টে গন্ধ দূর হবে, হাতটাও আপনাদের নরম কোমল থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় নীল পালিশের মুখটা এতটাই টাইট করে আমরা আটকাই, সহজে ঢাকনাটা খোলাই যায় না। আর অনেক সময় ঢাকনা খোলা না গেলে এইভাবেই থেকে যায়, নেল পালিশ শুকিয়ে যায়। কারণ নেল পালিশ যখন পরা হয়, প্যাচের জায়গাটায় নেল পালিশটা লাগে, যার কারণে টাইট হয়ে আটকে যায়। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি। কিছুটা পরিমাণ সাবান নিয়ে নিন। এই দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ সাবান এইভাবে নেল পালিশের শিশির যে প্যাচের জায়গা আছে সেই জায়গাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে লাগিয়ে নিলে দেখবেন আপনারা যতই টাইট করে প্যাচটা আটকান না কেন, কোনোভাবেই কিন্তু টাইট হয়ে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে মাছগুলো হয়, ফলি মাছ, চিতল মাছ, এই মাছের আঁশ বটি দিয়ে ছাড়াতে বা ছুরি দিয়ে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তাই এই ধরনের যে আলু ছুলনিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ধরনের আলু ছুলনির সাহায্যে কিন্তু খুব সহজেই, খুব দ্রুত আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। দেখুন, এইভাবে আলু ছুলনিটা দিয়ে আমাদের না উল্টো দিক করে টানতে হবে, তাহলেই কিন্তু ফলি মাছ, চিতল মাছ, যে মাছে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, সেই সব মাছের আঁশও কিন্তু 1 মিনিটের মধ্যেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে আমি দেখুন আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। কোনো রকম ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না মাছ কাটার জন্য, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পাশ ছাড়াতে কিন্তু এখানে আমার 1 মিনিটও সময় লাগেনি। এবার মাছের যে উল্টো দিক আছে
উল্টো দিকটাও আমি একইভাবে এইভাবে ছাড়িয়ে নেব। যারা নতুন গৃহিণী তাদের না অনেক সময় অনেক কাজ করতে অনেকটা সময় লেগে যায়, তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এই কাজগুলোকে করি, আমরা কিন্তু নিজেরাই সেই কাজটাকে মানে ঘন্টার কাজ মিনিটেই শেষ করে নিতে পারবো। অবশ্যই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। পুরোটা মাছের আঁশ কিন্তু আমার এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কি করব দেখুন, মাছটা কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি একটি কাঁচি। কাঁচির সাহায্যে মাছ কাটলে একটি সুবিধা হয় কি, খুব দ্রুত মাছের ডানা, লেজ, পাখনা কেটে নেওয়া যায়। এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আমি এখানে কাঁচি ব্যবহার করছি, দোকানেও বাজারে কিন্তু এখন মাছ কাটার জন্য কাঁচি ব্যবহার করে, লক্ষ্য করে দেখবেন। দেখুন কত দ্রুত আমার মাছটা কাটা হয়ে যাচ্ছে। পেটের ভেতরে যে নোংরাটা আছে সেটাকে আমি কাঁচি দিয়ে এইভাবে বের করে নেব। অনেক সময় কি হয় বলুন তো, আমরা হাত দিয়ে এইভাবে নোংরাটা বের করার চেষ্টা করি, বের হতে চায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে যদি পেটের নোংরাটা বের করতে অসুবিধা হয়, আপনারা এখানে নিয়ে নেবেন যে আলু ছুলনিটা আছে, সেটার সাহায্যে খুব সহজেই মাছের পেটের নোংরাটাকেও কিন্তু আপনারা বের করে নিতে পারেন। দেখুন কত সহজেই নোংরাটা আমার বের হয়ে গেল। এবার আমি কাঁচির সাহায্যেই মাছটাকে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই দেখবেন। অনেক সময় আমরা যখন বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখা যায় ফুলঝাড়ুগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে। সেই ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু আমাদের নোংরা হয়ে যায়। তাই বাজার থেকে ফুলঝাড়ু আনার সঙ্গে সঙ্গে এই কাজটি করতে হবে, তাহলে ঘর আর নোংরা হবে না। আয়রনটাকে হালকা একটু গরম করে নিন, বেশি গরম নয় কিন্তু। আর এটা প্লাস্টিকের ফুলঝাড়ুতে করবেন না, নর্মাল যেই প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো হয়, যেটা প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি হয়, কাশফুল ধরনের, সেই ফুলঝাড়ু দিয়ে এভাবে হালকা গরম আয়রনটা দিয়ে এইভাবে আয়রন করলেই দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর যে ডাস্টগুলো আছে খুব সহজেই বের হয়ে যাবে। এরপর এই ফুলঝাড়ু দিয়ে আপনারা ঘর ঝাড় দিলে কোনোভাবেই আপনাদের ঘর নোংরা হবে না। দেখুন কতটা পরিমাণ ডাস্ট ছিল, পুরোটা ডাস্ট বের হয়ে গেছে আমার। আর এবার আমি ফুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিতে পারবো, ঘর সুন্দর পরিষ্কার হবে। আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবে। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কি করব, হাতের আঙুলটা ভিজিয়ে নিয়েছি। কোরানির প্রয়োজন পড়বে না। অনেক সময় আমরা শাড়ি পরতে গেলে সায়া ব্লাউজ খুঁজে পাই না, হাতের কাছে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট এই কাজটি করুন, যখন আপনারা শাড়িটাকে হ্যাং করবেন, শাড়ির যে সায়াটা ঠিক শাড়ির মাঝখানে এইভাবে ভাঁজ করে রাখুন। দেখুন তারপর কি করব, যে ব্লাউজটা শাড়ির ম্যাচিং করা, সেই ব্লাউজটাকেও হ্যাঙ্গারের মধ্যে এইভাবে ঢুকিয়ে ওপরের আর নিচের হুক দুটো লাগিয়ে নেব। এতে যখন শাড়ি পরবো সায়া ব্লাউজ খোঁজার প্রয়োজন পড়বে না, সময় বেঁচে যাবে, নির্দিষ্ট জায়গাতেই থাকবে সব জিনিস। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, এখানে আমি একটি পুরনো গ্রেটার নিয়ে নিয়েছি। আমাদের গ্রেটারের সামনের দিকটা দেখবেন ধার থাকে, এই ধার জায়গাটাকেই আমরা এখানে কাজে লাগাতে পারি। এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি, এই দেখুন গ্রেটারের মধ্যে আমি এইভাবে মোজাটাকে পরিয়ে নিচ্ছি। এবার এটার সাহায্যে আমরা কি কাজ করব, আমাদের যাদের টাইলসের মেঝে বা মার্বেল পাথরের মেঝে জয়েন্টের জায়গায় দেখবেন এরকম দাগ হয়ে যায়, ভীষণ বাজে লাগে। শুধু মার্বেল টাইলস পাথর মানে টাইলসের মেঝে নয়, অনেক সময় সিমেন্টের মেঝেতেও দাগ হয়ে যায়। সামান্য পরিমাণ এইভাবে একটু হারপিক দিয়ে দেবেন। আর এই যে আমরা গ্রেটারটাকে মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম, সেটার সাহায্যে এইভাবে যদি কিছু সময় একটু ঘষে নিয়ে মুছে নিই, তাহলে এই জয়েন্টের জায়গার মধ্যে যে নোংরা ঢুকে কালো দাগ হয়ে যায়, সেই দাগগুলো খুব সহজেই উঠে যাবে। রোজ রোজ করার প্রয়োজন নেই, মাসে একদিন আপনারা এইভাবে ঘর মুছবেন, দেখবেন টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে একেবারে নতুনের মতো কিন্তু চকচকে করবে। প্রথমে দেখুন কীরকম দাগ ছিল, এখন দেখুন জয়েন্টের জায়গায় কোনো রকম দাগ নেই, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাগুলো দেখুন দাগ রয়েছে, এখানটা একদম পরিষ্কার হয়ে গেছে। কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার যে লেচিগুলো হয় সেটা, শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি থালার সাহায্যে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই পারফেক্ট রুটি আমরা তৈরি করে নিতে পারি। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়ে না।
ব্যালন চাকি ছাড়াই এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি রুটি বেলে নেওয়া যায়। তাই হাতের কাছে ব্যালন চাকি না থাকলে বা ব্যালন চাকি ভেজা থাকলে এই টিপসটি ফলো করবেন। অবশ্যই আটাটা নরম করে মাখবেন। আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটার থাকে না, অনেক সময় কি করি, গ্যাসের লাইটারটাকে দেখা যায় কিচেন স্ল্যাপের ওপর জল পড়ে রয়েছে, জলের ওপরেই রেখে দিই লাইটারটা। লাইটারের ভেতরে জল ঢুকে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় লাইটারটা আমাদের জ্বলতে চায় না। তখন আমরা কি করি, আবার নতুন লাইটার কিনে নিয়ে আসি। যদি এরকম সমস্যা হয়, নতুন লাইটার কেনার আগে অবশ্যই ছোট্ট একটি কাজ আপনারা করবেন। এর জন্য কি করতে হবে, আমরা যখন রান্নাবাড়ি করি দেখবেন গ্যাসের বার্নারটা কিন্তু অনেকটা সময় গরম থাকে। এই গ্যাসের বার্নারটাকেই আমরা কাজে লাগাতে পারি। এখানে আমার রান্না হয়ে গেছে, তারপর কি করব, এই যে লাইটারটা জ্বলছে না গ্যাসে, সেই লাইটারটাকে বার্নারের ঠিক এইভাবে আমরা ভেতরের দিকটায় রাখবো। যে ভেতরে জল জমেছে, গরমের কারণে সেই জলটা বাষ্পীভূত হয়ে যাবে, এমনকি লাইটারের মধ্যে আর কোনো জল থাকবে না। এইভাবে আপনারা 5-6 মিনিট রেখে দিন। তারপর যদি আপনারা গ্যাসটা জ্বালান, দেখবেন খুব সহজেই আপনাদের জ্বলছে। নতুন গ্যাস লাইটার কেনার প্রয়োজন পড়বে না, অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে প্রত্যেকেই সুইচ বোর্ড থাকে। সুইচ বোর্ডে কখনো আপনারা ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা সুইচ বোর্ডে ক্লিপের ব্যবহার করব? অনেক সময় ফোন চার্জ দেওয়ার পর চার্জার থেকে ফোন খুলে নেওয়া হয়, সুইচটাকে অন রাখা হয়। সুইচ অন রাখলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই সব সময় চেষ্টা করবেন যখনই ফোনের চার্জ শেষ হয়ে যাবে ফোন খুলে নেবেন, সুইচটাকে অফ রাখার। অনেক সময় আমরা পাখা কি করি, রেগুলেটর থেকে বন্ধ করি, সুইচ অন রাখি। সুইচ অন রাখবেন না। আরও একটি টিপস দেখুন, এইভাবে যদি আমরা চার্জারের তারটা ঝুলিয়ে রাখি, দেখতেও বাজে লাগে, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে টানাটানি করে। তাই এইভাবে ঝুলিয়ে না রেখে সুইচ বোর্ডে একটি জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিন। এখানে ডবল টেপের সেলো টেপের সাহায্যে আমি জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিলাম। চার্জারের তারটাকে গুছিয়ে ক্লিপের মধ্যে যদি আটকে রাখি চার্জ দেওয়ার পর, তাহলে তারটা ঝুলতেও থাকবে না, বাচ্চারাও টানাটানি করবে না, আর সুন্দর গোছানো থাকবে। যখন প্রয়োজন ক্লিপ থেকে খুলে নিয়ে আমরা ফোনে চার্জ দিতে পারবো। তাই এই ছোট্ট টিপস দুটি অ্যাপ্লাই করুন, আর সব সময় কাজ হয়ে গেলে ইলেকট্রিকের কাজ সুইচ অফ রাখবেন, বিপদও হবে না, ইলেকট্রিক খরচাটাও কিন্তু কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়া থাকে, আমরা প্রত্যেক দিন রুটি পরোটা করে থাকি, বিশেষ করে যে তাওয়াগুলো লোহার হয়। এখানে দেখুন আমার তাওয়াটা হলো লোহার, আর লোহার তাওয়া এরকমভাবে পুড়ে গেলে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ খাবার সোডা। এবার কি করব, এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর খুব ভালো করে এই মিশ্রণটাকে, যে আমাদের তাওয়াটা রয়েছে, তাওয়ায় খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, মানে তাওয়ার সব জায়গায় খুব ভালো করে মিশ্রণটা লাগানোর পর আমরা কি করব, এই তাওয়াটাকে গ্যাসের ওপর বসিয়ে 1 মিনিটের জন্য একটু গরম করে নেব। 1 মিনিট গরম করলেই তাওয়াটার যে মিশ্রণটা সেটা পুরোপুরি শুকিয়ে যাবে, এমনকি একদম মানে শুকনো হয়ে যাবে। তারপর আমাদের এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাওয়াটা ঠান্ডা হওয়ার জন্য। যখন তাওয়াটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা কি করব, নর্মাল যে কসবাইট আছে সেই কসবাইট দিয়ে কিছু সময়ের জন্য তাওয়াটাকে যদি একটু ঘষা যায়, তাওয়ার মধ্যে যে তেল কাস্টে বা জং নোংরা আছে খুব সহজেই সেটা কিন্তু উঠে আমাদের পরিষ্কার হয়ে যাবে। এতে আমাদের অনেকটা সময়ও লাগবে না, আর যে লোহার তাওয়া সেটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কি করব, হাতের আঙুলটা ভিজিয়ে নিয়েছি। ভেজা আঙুলের মধ্যে আমি এইভাবে সামান্য পরিমাণে একটু আটা লাগিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিতে হবে। তারপর এই যে আটা লাগানো হাতটা, আমাদের যে সুতোর মাথা আছে না, সুতোর মাথায় এইভাবে একটু লাগিয়ে ডলে নিতে হবে। এইভাবে যদি আপনারা ডলে নেন, তাহলে দেখবেন সুতোটার মাথাটা আপনাদের একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে নড়াচড়া করবে না যখন আমরা সুতো পরাবো। দেখুন এবার আমি তো এইভাবে করে নিয়েছি। এবার চলুন সুতোটা আপনাদের পরিয়ে দেখাই বন্ধুরা। একেবারে সোজা হয়ে রয়েছে, আর এটার মাধ্যমেই কিন্তু আমরা সুতো পরিয়ে নিতে পারবো। দেখুন এক চান্সেই কিন্তু সুতোটা আমাদের মানে সূচের মধ্যে ঢুকে যায়।
বন্ধুরা দেখুন, এই যে আমি আটাটা লাগিয়ে নিয়েছি, তার ফলে আমার যে সুতোটা সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এর ফলে ছোট্ট সূচে দেখুন কত সহজে সুতো পরিয়ে নিতে পারছি। সুতোটার মুখটা যদি একটু নরম থাকে না, নাড়াচাড়া হয়, মানে সহজে সূচের মধ্যে ঢুকতে চায় না। তো এইভাবে একটু আটা লাগিয়ে নিলে আপনারা সেকেন্ডও সময় লাগবে না, খুব সহজেই ছোট্ট সূচে আপনারা এইভাবে সুতো পরিয়ে নিতে পারবেন। যারা বয়স্ক মারা আছেন বাড়িতে, অনেক সময় সুতো পরাতে অসুবিধা হয়, তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে বন্ধুরা, তার মধ্যে যে তামার তার থাকে, আমি এখানে তামার তারটাকে বের করে নিচ্ছি। তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নেব। এখানে তামার তারটাকে আমি একটু বড়ই নিয়েছি, কিছু অংশটা পর আমি এইভাবে একটু ভাঁজ করে নিচের অংশটা মুড়িয়ে নিচ্ছি, তাহলে তামার তারটা একটু মোটা হবে। এবার কি করব, আমি এখানে নিয়ে নেব অনেকটা পরিমাণ বন্ধুরা সেলুটেপ, একটুখানি নয় একটু বেশি পরিমাণে সেলুটেপ নিতে হবে। তারপর আমি এই সেলুটেপটাকে নিয়ে আমি দেখুন এইভাবে তামার তারের মধ্যে খুব ভালো করে এটাকে গুটিয়ে নিচ্ছি। এইভাবে একটু বেশি পরিমাণ সেলুটেপটা নিলে তাহলে মোটা হয়, তাহলে খুব সুবিধা হবে। এবার আমরা কি করব দেখুন, অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সূচে সুতো পরাতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের যে সুচটা রয়েছে, সবার প্রথমে কি করতে হবে বন্ধুরা, তামার তারের মধ্যে আমাদের সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। এক চান্সেই কিন্তু সুচটা আমাদের ঢুকে যাবে, কোনো রকম আপনাদের সুচ ঢোকাতে কিন্তু অসুবিধা হবে না। এবার কি করব বন্ধুরা, আমাদের যে সুচটা আছে সেটাকে তো পরিয়ে নিয়েছি, নিয়ে নেব সুতো। সুতোটাকেও তামার তারের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন সুচটাকে মানে সুতোটাকে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের যে সুচটা রয়েছে সেটাকে বের করে নেব, তাহলেই আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, টুথপেস্ট। এটাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর আমি যে টিপসগুলি বলছি একেবারে সহজ, যেগুলো আপনাদের বাড়িতে হাতের কাছে থাকে, সেকেন্ডও সময় লাগবে না, সুতো পরিয়ে নিতে পারবেন। সামান্য ছিটে ফোটা টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথার মধ্যে আপনারা টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। টুথপেস্ট লাগানোর কারণেও দেখবেন সুতোটা আপনারা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে, সুতোর মাথাটা। আর সুতোর মাথাটা যদি শক্ত হয়ে যায়, প্রথমেই বললাম, তাহলে কিন্তু আপনাদের সুতো পরাতে সুবিধা হবে। দেখুন আমি আপনাদের ছোট্ট সূচের মধ্যেও এইভাবে সুতো পরিয়ে দেখাচ্ছি। এক চান্সেই দেখতে পাচ্ছেন সুতো কিন্তু ঢুকে গেছে, নড়াচড়া হয়নি, আর সূচের ছিদ্রটাও কিন্তু খুব ছোট। তাই ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই। অনেক সময় বাঁধাকপি কাটতে আমাদের ঝিরিঝিরি করে খুবই কষ্ট করতে হয়। আমাদের বাড়িতে যে ছুরি বটি থাকে, এইভাবে ধরে বাঁধাকপি কাটলে অনেকের যারা নতুন কাজবাজ করছেন গৃহিণীরা হাত কেটে যায়। তাই এই ধরনের যে আমাদের বাড়িতে চা ছাঁকনি থাকে, চা ছাঁকনির হ্যান্ডেল দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে ধরে নিন। তারপর আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করেই বাঁধাকপি কেটে নিতে পারবেন। এমনকি এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা কাটা হয়ে যাবে। এমনকি হাত দিয়ে মানে হাতের আঙুল দিয়ে বাঁধাকপিটাকে মুঠো করে ধরতে হবে না। অনেক সময় মুঠো করে ধরলে দেখা যায় বাঁধাকপির পাট মানে খুলে আলাদা হয়ে যায়, তখন আবার সমস্যা হয়। আর এইভাবে রাখলে বাঁধাকপিটা দেখুন কত দূরে আমরা আঙুল রাখতে পারছি, আর কত ঝিরিঝিরি করেও কিন্তু আমরা বাঁধাকপিটা এখানে কেটে নিতে পারছি। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ট্রাই করবেন। আর আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমাদের বাড়িতে এই ধরনের যে ক্যালেন্ডার থাকে, দেখা যায় বছর শেষ হয়ে গেলে ক্যালেন্ডারটা কিন্তু একেবারে বেকার হয়ে যায়। কোনো কাজেই আমরা এই ক্যালেন্ডারটাকে আর ব্যবহার করি না। কি করি, এই ক্যালেন্ডারটাকে আমরা দেখা যায় ডাস্টবিনে ফেলে দিই। তো এই ধরনের ক্যালেন্ডার ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব, যাতে আমাদের ক্যালেন্ডারটাও ফেলতে লাগবে না, ঘরের কাজেও লেগে যাবে। ক্যালেন্ডারের সামনের অংশটা এইভাবে আমি কাঁচির মাধ্যমে দেখুন কেটে নিচ্ছি। পুরোটা কেটে নিলাম। এবার আমাদের বাড়িতে এই ধরনের অনেক গল্পের বই থাকে, অনেক ধরনের বই থাকে যেগুলো আমরা বারবার পড়ি, বাচ্চারা পড়ে। এর যে মলাটের অংশটা থাকে, যদি আমরা মলাট না দিই, বইয়ের ওপরের কভারের পেজটা নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের যে পুরনো ক্যালেন্ডারগুলো থাকে, এর পেছনের অংশটা সাদা থাকে, এমনকি একেবারে
প্লেন থাকে আর প্লাস্টিক ধরনের একটি লেয়ার থাকে, যার কারণে জল টল লাগলেও ভেজে না। এটার সাহায্যেই আমরা খুব সহজে বইটাকে দেখুন এইভাবে কভার করে নিতে পারি। দুই সাইডের অংশই আমি এইভাবে কেটে নিচ্ছি বইটাকে ঠিক মাঝখানটায় রেখে। তারপর দেখুন এইভাবে সাইডগুলোকে ভাঁজ করে নেব। এইভাবে কিন্তু আমরা অনেকেই আগেকার দিনে রেগুলার পড়ার বইতেও মলার দিতাম। এখন নানা রকম স্কুলের পারপাসে স্কুলেরই মলার দিতে হয়, তাই বইতে তো আর দেওয়া যায় না। তাই আমাদের বাড়িতে যদি গল্পের বই থাকে, এই ধরনের গল্পের বইগুলো বা অন্যান্য অনেক বই যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এইভাবে মলার দিয়ে রাখলে নষ্টও হবে না, এমনকি পুরনো মলারটাও কাজে লেগে যাবে আর বইটাও কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর বইটায় আমরা মলার দিয়ে নিলাম, আর আমি কিন্তু এখানে কোনো সেলুটেপ লাগাইনি, তাও কত সুন্দর রয়েছে। আপনারা চাইলে সেলুটেপ লাগিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।